দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, পৃথিবীতে যখন জন্ম আছে মৃত্যু আছে, আবার এই মৃত্যুর সাথে অনেক কারণকে আমরা যোগ করি এবং আমাদের কাছে যতগুলো মৃত্যুর কারণ আছে সেখানে আমরা খুব স্পষ্টভাবেই জানি যে প্রতি 10 জন মৃত্যু যাদের হয় তাদের মধ্যে একজন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, এমন তথ্য আমাদের কাছে আছে। তাহলে স্ট্রোকের ভয়াবহতা কেমন? বলা হয় যে প্রতি 4 জনের একজন কিন্তু স্ট্রোকে আক্রান্ত হন। এরকম একটা জায়গা থেকে প্রতি বছর 29 অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু সেই স্ট্রোক দিবসের কার্যকারিতা রয়েছে এবং স্ট্রোক পরবর্তী জীবনযাপনটা কেমন হয় সেক্ষেত্রে কিন্তু আলোচনার সুযোগ রয়েছে। দর্শক, এ কারণে আমরা আমাদের আজকের পর্ব সাজিয়েছি ফিজিওথেরাপি, স্ট্রোক পরবর্তী নতুন জীবন। আর এই আয়োজনে আমাদের সঙ্গে একজন অতিথি হচ্ছেন এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। আমরা আমাদের অনেক কারণগুলোর কথা বলছিলাম। আসলে স্ট্রোকে আক্রান্তর সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং নতুন করে আক্রান্ত যেমন হচ্ছে, ঠিক পুরাতন মানুষের সুস্থতা কিভাবে হবে সেক্ষেত্রে ফিজিওথেরাপিরও একটা সম্পর্ক যেমন আছে। কিন্তু আমরা শুরুতে একটু জানতে চাই যে সাধারণ মানুষ কিভাবে কখন বুঝবে স্ট্রোক, আর স্ট্রোকটা কি আসলে? অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করছি। স্ট্রোক হলো মস্তিষ্কের রক্তনালীর রোগ। যেমন মনে করেন আপনারা সবাই হার্ট অ্যাটাক সম্পর্কে জানি যে হার্টের রক্তনালীতে যদি ব্লক হয়ে যায়, হঠাৎ হার্টে রক্ত চলাচল সরবরাহ যদি কমে যায় তখন হার্ট অ্যাটাক বলি। ঠিক ব্রেনেও এরকম হয় যে ব্রেনের যে রক্তনালীগুলো রয়েছে সেখানে যদি রক্ত চলাচল কম হয় সেক্ষেত্রে এক ধরনের স্ট্রোক হয়। আবার ব্রেনের যে রক্তনালীগুলো ছিঁড়ে যে রক্তক্ষরণ হয় তখন এক ধরনের স্ট্রোক হয়। তো এই দুই প্রকারের স্ট্রোকই সাধারণত হয়। এটা হলো রক্তনালী যখন ছিঁড়ে যায় তখন আমরা বলি হিমোরেজিক স্ট্রোক, যখন রক্ত সরবরাহ কম হয় তখন বলি ইসকেমিক স্ট্রোক। তো এই স্ট্রোকের যে আপনি বললেন যে উপসর্গ বা কিভাবে একজন মানুষ বুঝবে, আমরা এটাকে বলি যে 4টা লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। একটা হলো হঠাৎ করে দেখবেন মুখ বাঁকা হয়ে গেল একজনের, কথা বলতে অসুবিধা, এক সাইডের হাত পায়ের শক্তি কমে যাওয়া, এবং হঠাৎ করে দেখা যায় যে সে ফেইন্ট হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই কয়েকটা লক্ষণ আমরা প্রাথমিকভাবে স্ট্রোকের সাথে রিলেট করতে পারি। তো এটা একজন ব্যক্তি যখন নিজেকে অ্যাসেস করার চেষ্টা করবে সে তখন আসলে এইগুলোকে যদি তার মধ্যে পায় তাহলে সে বুঝবে। কিন্তু একটা মানুষ আসলে কখন ফিল করবে যে আমার এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? ডাক্তারের কাছে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এবারের যে প্রতিপাদ্য বিষয় যেটা আপনি বললেন 29 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে, এভরি মিনিট ইজ কাউন্টেবল, মানে প্রত্যেকটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ স্ট্রোকের ক্ষেত্রে। স্পেশালি একটা গবেষণায় দেখা যাচ্ছে যে 4 ঘন্টার মধ্যে যদি একটা রোগী বিশেষায়িত হসপিটালে যেতে পারে এবং সেখানে যদি নির্ণয় করা যায় যে তার ইসকেমিক স্ট্রোক, দ্যাট মিনস রক্ত সরবরাহ কম হচ্ছে, তাহলে এক ধরনের থ্রোম্বো এম্বোলিক এজেন্ট ইনজেকশন আকারে দেওয়া হয় যে ওই ক্লটটাকে রিকভার করার জন্য, এবং তাতে স্ট্রোকের ঝুঁকিটা সে 100% রিকভারি পেতে পারে। সো কতটা ইম্পর্টেন্ট, 4 ঘন্টার মধ্যে না পৌঁছালে কিন্তু সেই সেবাটা পাবে না। তো আপনি যেটা বলছিলেন স্ট্রোকের যে লক্ষণগুলো দেখা মাত্রই যত দ্রুত সম্ভব হসপিটালে, বিশেষায়িত হসপিটালে বা একজন নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তাহলে স্থানীয় পর্যায়ে যারা এই ধরনের রোগী তো সারা বাংলাদেশেই থাকবে, সারা পৃথিবী যেমন আছে আমাদেরও তো স্থানীয় পর্যায়ে যে চিকিৎসাগুলো, সেক্ষেত্রে কি এরকম বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ আছে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষের? এখনও সব জায়গায় অ্যাভেলেবেল না, তবে এখন এটার উপরে ট্রেন আপ করা হচ্ছে যারা এই সেক্টর নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাটলিস্ট উপজেলা হসপিটালেও যেতে পারে। এখন কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে আমরা এটা নির্ণয় করি। সো সিটি স্ক্যান এখন উপজেলা লেভেল পর্যায়েও আছে। তো সেক্ষেত্রে যদি তার সিটি স্ক্যানের মাধ্যমে এই ডায়াগনোসিস সম্ভব হয় তাহলে সেই সেবাটা পেতে পারে। আমরা স্ট্রোক পরবর্তী জীবনযাপন নিয়ে আসলে কথা বলতে চাই। আমাদের ফিজিওথেরাপিকে আমরা এটার সঙ্গে রিলেট করতে চাই যে ফিজিওথেরাপি আমাদের অনেককেই হয়তো নতুন জীবন দিতে পারে এবং সেই স্ট্রোক পরবর্তী জীবনযাপনকে আরও অনেক সহজ করতে পারে। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আসলে ফিজিওথেরাপি কিভাবে স্ট্রোক পরবর্তী জীবনের ক্ষেত্রে একটা পাথেয় হতে পারে। ধন্যবাদ। তবে আমি এটা শুরুর আগে একটু বলতে চাই যে দেখেন, এই যে স্ট্রোকের পরে একজন মানুষ আমরা কি চিকিৎসা পাবে বা চিকিৎসাটা কেমন হবে সেটা নিয়ে একটু বলতে চাই। স্ট্রোকের ট্রিটমেন্টটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হলো অ্যাকিউট ট্রিটমেন্ট, মানে তার প্রাথমিকভাবে কী ট্রিটমেন্ট দরকার সেটা, যেমন তার লাইফ সেভ করা আগে দরকার। হতে পারে তার উচ্চ রক্তচাপ অনেক বেশি নিয়ন্ত্রণে নেই, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তার হয়তো লিপিডিমিয়া মানে যেটাকে আমরা বলি কোলেস্টেরল অনেক বেশি, তার ক্রনিক কিডনি ডিজিজ আছে। মানে এই যে রিলেটেড যে রিস্ক ফ্যাক্টরগুলো সেটাকে আগে নিয়ন্ত্রণে আনা, এবং সেই ব্যাপারে আমরা সবাই খুব উদ্গ্রীব এবং সবাই এটা খুব
পটেনশিয়ালি মানে ট্রিটমেন্ট আমরা করি। কিন্তু আপনি যেটা বললেন যে এই যে ট্রিটমেন্ট মানে দুইটা পার্টের কথা বললাম, একটা হলো প্রাথমিক পার্ট তাকে মেডিকেলি স্টেবল করা, দ্বিতীয়ত স্ট্রোকের যে কমপ্লিকেশন তৈরি হয়, তার এক সাইড প্যারালাইজড হয়ে যায়, তার কথা বলতে অসুবিধা হয়, অনেক সময় সে তার মেমোরি লস হয়, হাঁটাচলা করতে পারে না, এই যে তার এক সাইডের পক্ষাঘাতগ্রস্ততা, এটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, যেটা আপনি বলেন নতুন জীবন প্রদান করা, সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা ভাইটাল রোল প্লে করে। কিন্তু এই জায়গাটা একটু সচেতনতার অভাব, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে আমরা দেখি যে অনেকে এই তড়িঘড়ি করে একটা হসপিটালে নিল, একটু সুস্থ হলো, তারপরে যে স্ট্রোক করে যে এক সাইড প্যারালাইজড হয়ে গেল, এটা আর ভালো হবে না। আমাদের মধ্যে এই যে একটা ভুল ধারণা, যে কারণে অনেকে এটা চিকিৎসা করতে চায় না। গ্রামে বাড়িতে নিয়ে গেল, নিজেরা কিছু এক্সারসাইজ করলো কিছুদিন, তারপরে আস্তে আস্তে দেখা গেল যে খুব বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সে আস্তে আস্তে পার্মানেন্টলি ডিজেবল হয়ে যায়। সেই জায়গাটাই আমাদের অ্যাওয়ারনেস দরকার। আমরা যদি সঠিকভাবে, এবং এই যে ইসকেমিক স্ট্রোকের কথা বলছি, ডে 1 থেকেই ফিজিওথেরাপির রোল আছে। আমরা যদি রোগীটাকে প্রথম দিন থেকে ফিজিওথেরাপি পাশাপাশি অন্যান্য মেডিকেশন দিই, তাহলে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখি যে মোর দেন 90% রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। যে মেসেজটা আসলে মানুষের খুব জরুরি দরকার। এবং আরেকটা জিনিস আমরা দেখি গ্রাম অঞ্চলে স্পেশালি, তারা এটাকে অভিশাপের ফসল মনে করে, অনেকে মনে করে কবিরাজের কাছে যেতে হবে, ঝাড়ফুঁক করে। তো যখন তারা এই রোগটাকে আসলে নির্ণয় করে বা চিকিৎসকের কাছে আসে, অনেক দেরি হয়ে যায়। তখন তার এক সাইড অলরেডি প্যারালাইজ, তার হাত পায়ের মাংসপেশি লিগামেন্টগুলো স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, খুব বেশি তখন আমাদের কিছু করার থাকে না। আরেকটা ইনফরমেশন, যে এই যে স্ট্রোকের পরবর্তীতে 90 দিন, এই 90 দিনকে একসাথে বলা হয় একটা গোল্ডেন আওয়ার। আচ্ছা, যেটা এই রিহ্যাবিলিটেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে যেমন আমরা প্রথম 4 ঘন্টার কথা বললাম, সেটা একটা অ্যাকিউট ম্যানেজমেন্ট, লাইফ সেভিং, রাইট। আরেকটা হলো যে তার যে পক্ষাঘাতগ্রস্ত তৈরি হলো, প্যারালাইজড হয়ে গেল, সেটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে নেওয়ার জন্য এই টোটাল 90 ডেজকে বলা হচ্ছে গোল্ডেন আওয়ার। এটার সাথে তো আসলে ফ্যামিলির একটা সাপোর্টের বিষয় থাকে। আপনি যেমনটা বলছিলেন, যেটাকে অনেকে অভিশাপ মনে করছেন, কেউ কেউ হয়তো আশায় ছেড়ে দিচ্ছেন। আসলে কোন পর্যন্ত সাকসেস রেটটা আপনারা খুব সিগনিফিকেন্ট মনে করছেন, যে এই পর্যায় পর্যন্ত আপনারা চিকিৎসা সেবা দিয়ে মানুষকে আসলে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারছেন? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে আমরা যদি একটা ক্যাটাগরিক্যালি দেখি, যে মানে কারণ একজন মানুষ কোন এজের, 40, 45, 50, এই মানুষগুলো কিন্তু উপার্জন কম ব্যক্তি, তার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এজ কিন্তু একটা ফ্যাক্টর। যেমন মনে করেন তার যদি আমরা এই আর্লি এজে যে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, তাকে যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায়, প্রপার ট্রিটমেন্ট বলতে এখানে আমরা একটা সমন্বিত চিকিৎসার কথা বলছি, যে সেখানে তার যেমন অ্যাকিউট ম্যানেজমেন্ট দরকার, একজন নিউরোলজিস্ট, একজন ফিজিওথেরাপিস্ট, অনেক ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হচ্ছে, তার আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কথা বলি। এরপরে আপনি যেটা বললেন কেয়ার গিভার, যারা তাকে কেয়ার গিভিং করবে, সেটা পরিবারের সদস্য হতে পারে বা প্রফেশনাল হতে পারে, এবং রিহ্যাবিলিটেশন নার্স, এই কয়েকটা টিম, মানে কয়েকটা প্রফেশনাল মিলে একটা টিম, এটা যদি সঠিকভাবে যার যার রোলটা প্লে করতে পারে, তাহলে কিন্তু আমরা দেখি যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অনেক রোগী ভালো হয়ে যেতে পারে। অনেকগুলো প্রশ্ন জমা আছে, একটা ছোট বিরতিতেও যেতে হবে আমাদের। যে বাংলাদেশের বিজনেস করতে গেলেও অনেকে নিশ মার্কেট খোঁজে। আমার মনে হয় সার্ভিস যে ইন্ডাস্ট্রি, সেখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের অনেকেরই ব্যবসা করা কিংবা সেবা দুটো একসাথে করার স্কোপ আছে। সেটা কিন্তু স্ট্রোক পরবর্তী নতুন জীবনেরও পাথে হতে পারে। আমার সেরকম কিছু প্রশ্ন থাকবে, তবে ফিরে আসছি খানিক বাদে। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন কাজী এন্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী এন্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমরা ফিজিওথেরাপি, স্ট্রোক পরবর্তী নতুন জীবন, এই শিরোনামে আলোচনা করছি। বিরতিতে যাওয়ার আগে কিছু আলোচনা করছিলাম, আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। আমরা যেমন একটা ভাবনার আমরা রেখে গিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে আমরা তো অনেকভাবেই ব্যবসার কথা চিন্তা করি, আমরা সামাজিক ব্যবসার একটা কনসেপ্ট বেশ আগে থেকেই জানি, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মানবিক ব্যবসারও কিন্তু সুযোগ আছে। ফিজিওথেরাপিও কিন্তু সেরকম এক ধরনের মানবিক ব্যবসারই একটা অংশ হতে পারে। ঠিক একইভাবে কেয়ার গিভিং, যেটা সেই কেয়ার গিভিং এও তো আসলে আমাদের অনেক মানুষের এমপ্লয়মেন্ট হতে পারে এবং অনেকের বার্ধক্য জীবনেও কিন্তু একটা পাথর হতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের ফিজিওথেরাপিটা অনেকদিন ধরে আমরা শুনি জানি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কি আমরা আসলে সেইভাবে পৌঁছাতে পেরেছি এই ধরনের সেবা নিয়ে?
না, আপনি যথার্থ বলেছেন। আসলে প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছতে পারেনি। এখানে আমাদের বলবো যে গভর্নমেন্ট লেভেল থেকে ইনিশিয়েটিভ দরকার যদি মাস পিপুলের আপনি সার্ভিস দিতে চান। যেমন আপনার জেলা হসপিটাল আছে, উপজেলা হসপিটাল আছে, ইভেন ইউনিয়ন কমিউনিটি হেলথ আছে, কমপ্লেক্স আছে, সেখানেও ফিজিওথেরাপি একটা ইউনিট থাকতে পারে। তাহলে হবে কি, একজন মানুষ যে গ্রামে আছে সে কিন্তু ওই সেবাটা ইউনিয়ন কমপ্লেক্সের ওখান থেকে নিতে পারে। কারণ হলো তার পক্ষে হয়তো তার জেলা লেভেলে যাওয়া সম্ভব না। আবার আমরা যারা টার্সিয়ারি লেভেলে চিন্তা করি যে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে হয়তো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু বাকি জেলা হসপিটাল উপজেলা হসপিটাল কোথাও নেই। তো সেই জায়গাটা একটু সময়, মানে চিন্তার সময় এসছে বা এখন আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা দরকার। ইভেন শহর অঞ্চলে যদি আমি একটা প্রশ্ন রিলেট করি সাথে, যে আমাদের বাংলাদেশের গড়াইও বাড়ছে, সিনিয়র সিটিজেনের সংখ্যা বাড়ছে। সিনিয়র সিটিজেনের কিন্তু আপনার কিছু কিছু বয়স মানে সাথে রিলেটেড কিছু কমপ্লিকেশন থাকবে, সেগুলোকেও কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য এই ধরনের ফিজিওথেরাপি সহ অন্যান্য যে কেয়ার গিভিং সাপোর্টগুলো সেগুলো দরকার। সেক্ষেত্রে তার মানের অবস্থাটা কি বাংলাদেশে? ধন্যবাদ। আমরা সেটাই বলছিলাম যে গভর্নমেন্ট লেভেল থেকে ইনিশিয়েটিভ নিলে মাস পিপুল সার্ভিসটা পাবে। এই জন্য বলছি যে উপজেলা হসপিটাল, জেলা হসপিটালে কোথাও ফিজিওথেরাপি ইউনিট নেই বা বিভাগ নেই, সেটা খুব দ্রুত আমার মনে হয় ইমপ্লিমেন্ট করা দরকার। কারণ আপনি যেমনটি বলেছেন যে সিনিয়র সিটিজেনদেরকে আমরা যদি সুস্থ রাখতে চাই, তাদেরকে কর্মক্ষম রাখতে চাই, তাহলে কিছু ডিজেনারেটিভ ডিজিজ কিন্তু বয়সের সাথে সাথে থাকেই। চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হয়, কিছু আর্থ্রাইটিস ডেভেলপ করে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, লাম্বার স্পন্ডাইলোসিস, অস্টিও আর্থ্রাইটিস, এগুলো কমন একটা ইস্যুস। এছাড়া দেখা যায় যে কারো কিডনি ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদের কিন্তু পেইন কিলার খাওয়া যায় না। সো এই পেইনগুলো তাদের যদি রিমুভ করতে হয় তাহলে ফিজিওথেরাপি একমাত্র পন্থা, যেখানে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে তাকে আমরা সুস্থ রাখতে পারি। এবং ওই যে ব্যক্তিটি, যে সিনিয়র সিটিজেন, সে যদি অ্যাক্টিভ থাকে সে পরিবারে কিন্তু বার্ডেন হবে না। সে যদি সুস্থ থাকে, সে নিজের কর্মক্ষম থাকে, নিজের কাজগুলো নিজে করতে পারে। দেখেন, একটা শিশুকে নিয়ে কি আমরা চিন্তা করি না, সে কিন্তু গ্র্যাজুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু একটা সিনিয়র সিটিজেন, সে যদি তার নিজের কাজকর্মগুলো না করতে পারে, নিজে হাইজিন মেনটেন না করতে পারে, সে কিন্তু সমাজের জন্য বার্ডেন হয়, পরিবারের জন্য গ্র্যাজুয়ালি সে ডিপেন্ডেন্ট হচ্ছে অন্যদের উপরে। এই জন্য এটা একটা অ্যালার্মিং ইস্যু। এবং এটাকে যদি আমরা একটা জাতি হিসেবে চিন্তা করি, দেখবেন যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওখানে কিন্তু এই জিনিসগুলো তারা ফোকাস করছে এবং তারা সোসাইটিতে কমিউনিটি ফিজিওথেরাপি চালু করছে, কমিউনিটি রিহ্যাবিলিটেশন চালু করছে, কমিউনিটিতে তাদের কেয়ার গিভার সার্ভিস প্রোভাইড করছে। কিন্তু আমরা কেন আমাদের কমিউনিটিতে সেটা নিচ্ছি না? আপনাদের কাছে কোনো তথ্য আছে কেন নেই না? আসলে এই জায়গাটা আমাদের হয়তো ল্যাক অফ অ্যাওয়ারনেস হতে পারে, বা আমাদের হয়তো ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে আমরা একটু ডিলে করছি। আমার মনে হয় এখন আমাদের ভাববার সময় এসছে, কারণ এখন আমাদের গড় আয়ু 73 ইয়ার্স। আপনি দেখেন, একটা মানুষ 60 ইয়ার্সে সে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এই যে নেক্সট লাইফটা সে কীভাবে কাটাবে, তাকে যেন আমরা অ্যাক্টিভ রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে সে যেমন নিজের পরিবারে মানে মর্যাদাপূর্ণ হিসেবে থাকবে, এবং সে দেশেও কিন্তু অনেক কিছু তার দেওয়ার আছে। কারণ সে যদি অ্যাক্টিভ থাকে, সুস্থ থাকে, তার যে যে নলেজটা সে গ্যাদার করছে সেটাকে ডিসিমিনেট করতে পারবে। আমাদের একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক, সেটা হচ্ছে যে আমরা তো রোগে আক্রান্ত হলে তারপরে চিকিৎসার কথা চিন্তা করি, কিন্তু রোগের আক্রান্ত না হয়ে যদি প্রতিষেধকের ব্যবস্থাগুলো আগে গ্রহণ করি তাহলে হয়তো আমাদের আরো ভালো থাকার সুযোগ আছে। সেক্ষেত্রে স্ট্রোক যেসব কারণগুলোতে হয় সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? অনেক ধন্যবাদ। আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এবং এই অ্যাওয়ারনেস সেটারই একটা অংশ। তবে বলবো, আমরা এটা বলি কিন্তু মানি না। আমরা যেটা দেখি যে আমাদের স্ট্রোকের যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেক্ষেত্রে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো আমরা বলি স্মোকিংটা, যে নিকোটিন, এটা আমাদের রক্তনালীতে যে জমা হয়, রক্তনালীগুলোকে ন্যারো করে ফেলে। এছাড়া আমাদের খাদ্যাভ্যাস, যে খাবারগুলো আমরা ফ্যাটি খাবার অনেক খাচ্ছি, ফাস্টফুড, জাঙ্ক ফুড, যেটা আমাদের অনেক কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, যেটা আস্তে আস্তে আমাদের স্ট্রোকের দিকে ধাবিত করছে। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন কমে গেছে। আমরা ঘরে বসেই কাজ করতে পছন্দ করি, অফিসে যাচ্ছি গাড়িতে, আবার ফিরছি গাড়িতে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, যে কারণে আমাদের অনেকগুলো ডিজিজ বেড়ে যাচ্ছে। তার মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, এটা কিন্তু আমাদের স্ট্রোকের দিকে ঝুঁকছে। এছাড়াও দেখা যায় যে আমাদের যে স্ট্রেস, মানসিক স্ট্রেস, এখন কিন্তু আমরা মানে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছি। মানে যে মানুষের হয়তো ওয়ার্কের মানে স্ট্রেস নাই, তারও হয়তো সোশ্যাল মিডিয়ার স্ট্রেস তৈরি হচ্ছে, তার ইকোনমিক্যাল স্ট্রেস থাকতে পারে, তার হয়তো ফিজিক্যাল স্ট্রেস থাকতে পারে, অসুস্থতাজনিত, পারিবারিক যে সমস্যা, এগুলোকে আমাদের একটু কমিয়ে নিয়ে আসতে হবে। পাশাপাশি দেখা যায় যে প্রতিদিন আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটাতে আমাদের অনেকগুলো ডিজিজ থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে। এছাড়া দেখা যায় যে যাদের হয়তো উচ্চ রক্তচাপ আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা, কোলেস্টেরল থাকলে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি অনেকাংশে স্ট্রোক থেকে প্রিভেন্ট করতে পারবো। আমরা সবসময় সচেতনতা ছড়াতে চাই, এবং আমাদের হ্যাপেনিং পয়েন্ট আসলে এই ধরনের একটা উদ্যোগেরই অংশ হিসেবে আমরা এই শোটা প্রতিনিয়ত করছি। আমরা যদি আমাদের যারা জনগণ আছেন তাদের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে হতে পারেন আমাদের অ্যাম্বাসেডর?
ডেফিনেটলি আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার পরিবারের অ্যাম্বাসেডর। আপনি দেখেন যে আপনি আপনার পরিবারের হয়তো উপার্জনক্ষম ব্যক্তি, আপনার পরিবার আপনাকে ফলো করছে, আমাকে সেম। তো এইভাবে আমরা যদি পারিবারিকভাবে জিনিসগুলোকে একটু ডিজিমিনেট করি, আমার পরিবারের সদস্যদের সবাইকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করি, তাহলেই কিন্তু এই ভালো থাকাটা আস্তে আস্তে ছড়াবে এবং সমাজে সেটা পরিবারে থেকে শুরু করলে সমাজ আস্তে আস্তে দেশ আমরা পুরাটাই মুক্ত হব। যেমন এখন আমাদের খাদ্য খাবারের যে প্যাটার্ন, আমরা এখন বাসায় তৈরি খাবারগুলোকে কমিয়ে রেস্টুরেন্টের খাবারের দিকে ঝুঁকছি, যেটা আমাদের কিন্তু আরেকটা ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেখানে যেখানে অনেক মশলাযুক্ত খাবার খাচ্ছি, ফাস্টফুড, জাঙ্ক ফুড, যেটা আমাদের হয়তো নিউট্রিশনাল ভ্যালু খুব বেশি নেই, বাট মুখরোচক, আমাদের ওজন বাড়িয়ে দিচ্ছে, ওবিসিটির দিকে টানছে, যেটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজের দিকে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। আগে নিজে সচেতন হব, আগে পরিবারকে সচেতন রাখবো, গ্রাজুয়ালি আস্তে আস্তে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমার মনে হয় যে আমরা যখন নিজেরাই সচেতন হব তখন সোসাইটির অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। স্বাস্থ্য ক্ষেত্রে অবশ্যই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো দিনে ভিন্ন কোনো আঙ্গিকে আমরা আবার আলোচনার সুযোগ পাবো আপনার সঙ্গে। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা একটা কথা সবসময় বলি, এটা সবাই আপনারা জানেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আসলে আক্রান্ত হওয়ার আগেই যদি নিজেকে সেভাবে তৈরি রাখি, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের সে ধরনের বিষয়গুলোর সঙ্গে যুদ্ধ করতে পারবো। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।